गुड इवनिंग एवरीबॉडी माय डियर स्टूडेंट्स। आजकेर क्लास धारक धारकत्वर धारक धारकत्व धारकेर शक्ति और शक्ति घनत्व এই বিষয়কটির ওপর इन वन शट এবং কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা। এটি তাহলে পার্ট 1 হলো। এরপর বাকিটা নিয়ে নেক্সট ডেতে পার্ট 2 করে বাকিটা শেষ করব। তো যাই হোক, এখন আপাতত বলো যে তোমরা সব শুনতে পাচ্ছ কি না। তোমরা সব শুনতে পাচ্ছ কি না বলো। শুনতে পেলেই শুরু করি। আচ্ছা, ঠিক আছে, শুনতে পাওয়া যাচ্ছে। তাহলে শুরু করা যাক। আজকের ক্লাসের বিষয়বস্তু তো বললামই। তাহলে প্রথমে আসি ধারকত্ব। ধারকত্ব তোমরা জানো, ধারকত্বের ডেফিনেশন বা ধারকত্ব জিনিসটা তো বোঝোই, তবু একবার শর্টে বলি। কোনো বস্তু যদি আধান ধারণ করতে পারে তাহলে ওর ওই ক্ষমতাটাকে বলবো ধারকত্ব। ধরো যে একটি বস্তু, তাকে কিউ আধান দেওয়া হলো, তাহলে তো এর বিভবের বৃদ্ধি পাবে। আধান দিলেই বিভব বৃদ্ধি পাবে। তাহলে বিভব বৃদ্ধি পেলে মনে করো ভি, তাহলে ওখান থেকে লিখতে পারবো যে কিউ ভ্যারিজ অ্যাজ ভি। তার মানে কিউ ইকুয়াল টু একটি কনস্ট্যান্ট দেবো ইন্টু ভি, তাই না? এই কনস্ট্যান্টটা হলো ধারকত্ব। এই কনস্ট্যান্টটা ধারকত্ব। এটা পার্শ্ববর্তী মাধ্যমের উপাদান, মাধ্যম, তারপরে এই বস্তুটার আকৃতি বা গঠন, এই সব বিষয়ের উপর নির্ভরশীল একটা ধ্রুবক। এই সি এর মানটা, এই কনস্ট্যান্টের মানটা যার বেশি হবে সে বেশি আধান ধারণ করতে পারবে। তাই জন্য এটাতে সি এই কনস্ট্যান্টটা থেকে ওর আধান ধারণ ক্ষমতার সম্পর্কে বোঝা যায়। তাই সিটাকে বলবো ধারকত্ব, তাই না? তার মানে সি ইকাল টু পাচ্ছি কিউ বাই ভি। এবার এখান থেকে এককগুলো খেয়াল করে নেব, ধারকত্বের একক খেয়াল করে নেব। ধারকত্বের একক সিজিএসে যদি করো, সিজিএসে ইএসইউ ধারকত্ব বা ইএসইউ ক্যাপাসিট্যান্স, ইএসইউ ক্যাপাসিটেন্স। আর যদি এসআইয়ে করো তাহলে এসআইয়ে ফ্যারাড, তাই না? ফ্যারাড, এটা ক্যাপিটাল এফ চিহ্ন দিয়ে লিখতে পারো, ফ্যারাড। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে 1 ফ্যারাড মানে হলো 9 × 10⁻11 ইএসইউ ধারকত্ব। এটা তোমরা প্রতিষ্ঠা করেছো, রিলেশনটা হয়তো তোমরা নির্ণয় করা আছে তোমাদের, তবু একবার খেয়াল করে রাখলাম ইএসইউ ধারকত্ব। এখন যদি ধরো যে এর মাত্রা বের করতে বলে, ধারকত্বের মাত্রা বের করতে বলে, তাহলে মাত্রাও নির্ণয় করবে। এই সূত্রটা দিয়েই মাত্রা নির্ণয় করবে। এই সূত্রটা দিয়ে মাত্রা নির্ণয় করলে, যেমন ধরো যদি একটু শর্টে করে রাখি তাহলে কেমন হবে, ডাইমেনশন অফ সি ইকাল টু ডাইমেনশন অফ কিউ বাই ডাইমেনশন অফ ভি। তাহলে ডাইমেনশন অফ কিউ উপরটা রইলো, নিচেটাতে ডাইমেনশন অফ ডব্লু বাই কিউ করে নিতে হবে। ডব্লু সমান ভি কিউ ওখান থেকে করে নিলাম। তার মানে অ্যাকচুয়ালি ডাইমেনশন অফ কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ারের ডাইমেনশন আর কার্যের ডাইমেনশন, এই দুটোকে ভাগ করে দিলেই পেয়ে যাব। কিউ স্কোয়ারের মানে কিউ সমান আইটি, তাহলে আইটি স্কোয়ার অর্থাৎ আই স্কোয়ার টি স্কোয়ার বাই ডাব্লু মানে এম এল স্কোয়ার টি⁻²। এটা এবার হিসাব করে নিলেই হয়ে গেল। হিসাব করে নিলে পেয়ে যাব m⁻⁻1 l⁻², t⁻⁻4 হচ্ছে না, মাইনাস নয় +4 আর i⁻²। তাহলে যেমন মাত্রা যদি বার করতে বলে মাত্রা এরকম করে নির্ণয় করে দিলে, এবার মাত্রা দিয়ে অপশন মানে এমসিকিউ দিতে পারে, তার মতো খেয়াল করে নেবো এমসিকিউ দিলে। ওকে, এবার একটা কথা, যে কোনো পরিবাহী যদি আধান ধারণ করতে পারে, যে আধান ধারণ করবে, এক কথায় আধান ধারণ করবে বা আধান গ্রহণ করতে পারবে,
তাকেই বলবো ধারক, ধারক বা ক্যাপাসিটর, ক্যাপাসিটর। ওকে, তাহলে ক্যাপাসিটর কাকে বলবো না, যে আধান ধারণ করতে পারে তাকে বলবো ক্যাপাসিটর বা ধারক। এবার আরেক রকম করেও ধারকের ডেফিনেশন দেওয়া যায়। তোমরা জানোই যে এটি পরিবাহী পাত, এটিকে বলে পরিবাহী পাত। এটা অবশ্য অন্তরক পদার্থের হাতলযুক্ত পরিবাহী পাত। তার কাছে একটি ভূসংলগ্ন পাতকে নিয়ে আসা হলো, ভূসংলগ্ন পাতকে নিয়ে এসে আর মধ্যবর্তী স্থান কোনো পরাবিদ্যুৎ দ্বারা যদি পূর্ণ করা হয় তাহলে এই সিস্টেমটাকে বলবো ধারক, তাহলে ওই সিস্টেমটাকে বলবো ধারক। ওকে, তাহলে ধারকের ডেফিনেশন এই মতো করে নেব। এবার বলি গোলীয় পরিবাহীর ধারকত্ব, কতগুলি পরিবাহীর ধারকত্ব, কতগুলি মানে তোমার পরিবাহী বলো বা ব্যবস্থা বলো, তাদের ধারকত্বের রাশিমালাগুলো আমাদের কাজে লাগবে। যেমন ধরো গোলীয় পরিবাহীর ধারকত্ব, এরকম একটা গোলীয় পরিবাহী যার ব্যাসার্ধটা আর, তাহলে এর ধারকত্ব কত হবে? এর ধারকত্ব সি সমান লিখব 4πε0, এটা বায়ু বা শূন্য মাধ্যমের জন্যই করলাম এসআই পদ্ধতিতে। ওকে, ε0 ইন্টু আর, তাহলে এটি এসআই পদ্ধতিতে করলাম। এবার যদি সিজিএসে করি, সিজিএসে করলে তাহলে লিখব সি ইকাল টু কে ইন্টু আর। ওকে, আবার দেখো বায়ু বা শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কে এর মান 1 জানো। বায়ু বা শূন্য মাধ্যম যদি ওই ধারকের পার্শ্ববর্তী মাধ্যমটা বায়ু বা শূন্য হয়, এরকম পার্শ্ববর্তী মাধ্যমটা বায়ু বা শূন্য হয়, তাহলে তখন কে এর মানটা হচ্ছে 1। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে সি ইকাল টু আর সেন্টিমিটার, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে কোনো পরিবাহীর ব্যাসার্ধ যেটা, সেটাই সেন্টিমিটার এককে ব্যাসার্ধ যেটা, সেটাই হলো ধারকত্ব। মানে অনেক সময় দেখবে ধারকত্বটা বলে দিচ্ছে না, শুধু ব্যাসার্ধটা দিয়ে দিচ্ছে। তার মানে আমরা ওর ধারকত্বটা যদি বলে 5 সেন্টিমিটার, কারোর ধারকত্ব যদি বলে 5 সেন্টিমিটার, তাহলে আমরা বলবো ওর ধারকত্ব হচ্ছে 5 ইএসইউ ধারকত্ব, বা 5 সেন্টিমিটার ধারকত্বও বলতে পারো। সেটাকে তোমরা এসআই পদ্ধতিতে চেঞ্জ করে নেবে। এসআই পদ্ধতিতে চেঞ্জ করার সূত্রটা তো জানো, একটু আগেই খেয়াল করেছিলাম, 1 ফেরাড ইকাল টু 9 × 10⁻11 ইএসইউ ক্যাপাসিটেন্স। তাহলে এইটা দিয়ে আমরা এসআই নিয়ে চলে যাব, তাই না, দিয়ে তারপর মূল অঙ্কে ব্যবহার করব। তাহলে এরকম করে কাজগুলো করব। এটা গেল শুধু একটা গোলক, তাকে যদি ধারক হিসেবে ধরি তাহলে তার ধারকত্ব কত এসআই পদ্ধতিতে হলো আর সিজিএস পদ্ধতিতে হলো। আবার খেয়াল করলাম সিজিএস পদ্ধতিতে ব্যাসার্ধ যেটা সেন্টিমিটার এককে সেটাই হচ্ছে ধারকত্ব। এখান থেকে আরেকটা ছোট্ট এমসিকিউ এর কেস আছে, সেটা হচ্ছে পৃথিবীর ধারকত্ব কত। পৃথিবীর ব্যাসার্ধটা ওই 6400 কিলোমিটারের মতো যদি ধরে নিই, তাহলে পৃথিবীর ধারকত্ব এটা বের হবে সি ইকাল টু ওই 711 মাইক্রোফেরাডের মতো বের হবে, 711 মাইক্রোফেরাড। মাইক্রোফেরাড এককটা বেশি প্রচলিত, ফেরাডের থেকে মাইক্রোফেরাড এককটা বেশি প্রচলিত। কেন জানো তো? কারণ ফেরাড এককটা রিয়েলি খুব বড়। দেখো না, পৃথিবীর ধারকত্বটাই 1 ফেরাড নয়, 711 মাইক্রোফেরাড। তাহলে তার জন্য মাইক্রোফেরাড, পিকোফেরাড, তাই না, এই এককগুলি বেশি ব্যবহৃত হয়। যাই হোক, এরপর আরেকটা যাব গোলীয় ধারক। গোলীয় ধারক মানে এরকম, আমরা যেখানে ছবিটা এরকম এঁকে রেখেছি এরকম গোলীয় ধারক। ধরো যে এর ভেতরের ব্যাসার্ধটা R1 আর বাইরের বহির্ব্যাসার্ধটা হচ্ছে R2। ওকে, এখানে যদি বাইরের গোলকটি আবার ভূসংলগ্ন হয়ে থাকে তাহলে এর ধারকত্ব কেমন হবে? তাহলে এর ধারকত্ব হবে সি ইকাল টু 4πε0 কে R1R2 বাই R2 মাইনাস R1। যদি তোমরা এটাকে সিজিএস পদ্ধতিতে ধরো, ডাইরেক্ট দরকার হচ্ছে সিজিএস পদ্ধতিতে, R1 R2 এইগুলো, এই ডাটাগুলো সব সিজিএসে দিয়ে দিয়েছে, তাহলে তখন শুধু 4πε0টি বাদ দিয়ে দেবে। মানে তখন সিজিএসে যদি করো, সিজিএসে করলে সি এর ভ্যালুটা লিখে দেবে শুধু কে R1R2 বাই R2 মাইনাস R1। ওকে, এটা এসআই রেডি করে রেখেছি, যেমন ডাটা দেবে সেই মতো আমরা কাজ করব। আবার এখানে এইটাতে কিন্তু খেয়াল রাখবে,
এই ভেতরের গোলকটাতে আধান দেওয়া থাকে, ভেতরের গোলকটাতে আধান দেওয়া থাকে। এবারে ধরো বাইরের গোলকটাতে আধান দেওয়া আছে আর ভেতরের গোলকটাকে ভূ সংলগ্ন করে দেওয়া আছে, তখন আবার এর ধারকত্বটা আলাদা হয়ে যাবে। এই অন্তর্ব্যাসার্ধটা R1, বহির্ব্যাসার্ধটা R2, এটা তো আছেই। তখন তাহলে সি সমান লিখব, ওই এসআই পদ্ধতিতে লিখছি, সি সমান 4πε0 কে R2 স্কোয়ার বাই R2 মাইনাস R1। মানে তখন এই R1-এর জায়গায় আবার R2 বসিয়ে দেবো, R1-এর জায়গাতে R2 বসিয়ে দিলেই ওই সূত্রটা পেয়ে যাব, দ্বিতীয় সূত্রটা পেয়ে যাব। তাহলে ডাইরেক্ট এই সূত্রগুলি বসিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে। ওকে, এগুলি গেল গলীয় ধারক। এরপরে আসছি সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক মানে এটি হলো অন্তরিত পরিবাহী পাত, এটি হলো ভূসংলগ্ন পাত, মধ্যবর্তীটা একটা পরাবৈদ্যুতিক মাধ্যম কিছু আছে। না থাকলে ওই বায়ু বা শূন্য মাধ্যম, মানে কে ইকুয়াল টু 1 তখন হয়ে যাবে। আমরা সদ্য কে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত কোনো মাধ্যম আছে ধরে নিচ্ছি। তাহলে তোমরা তো জানোই যে এর ধারকত্ব কত লিখি আমরা, এটা তো নির্ণয় করতে হয় থিওরিতে। ধারকত্ব সি সমান লিখব ε0 কে আলফা বাই ডি। আলফা মানে এই পাতগুলির ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি এগুলো পাতের আকারে ভাববে, এগুলিকে পাতের আকারে ভাববে, এরকম দণ্ডের আকারে ভেবো না, পাতের আকারে ভাববে। তাহলে পাতের ক্ষেত্রফল আলফা ধরেছি, আর এদের মধ্যবর্তী দূরত্বটাকে ডি ধরেছি। ওকে, তাহলে ε0 কে আলফা বাই ডি, এইটা হলো সমান্তরাল পাত ধারকের সূত্রটা। যদি সিজিএসএ করতে হয়, এটা হলো এসআই, খেয়াল রাখবে আবার সিজিএসএ ডাইরেক্ট দরকার হতে পারে। তাহলে যদি সিজিএসএ করতে হয় তাহলে সূত্রটাকে তখন করবে এরকম করে, কে আলফা বাই 4πd। ওকে, তাহলে তখন সিজিএসএ করলে আবার যদি দরকার হয় এসআইতে নিয়ে চলে গেলে। আচ্ছা, এইবার আসি এখানেতে। দেখো যে কোনো একটা পাতের জন্য খেয়াল রাখবে, যে কোনো একটা পাত, তার যদি আধানের তলমাত্রিক, এখানে কিউ আধান দেওয়া থাকলে আধানের তলমাত্রিক ঘনত্ব পাবো সিগমা, আধানের তলমাত্রিক ঘনত্ব পাবো সিগমা, এইটার পাবো প্লাস সিগমা, তখন এইটার পাবো মাইনাস সিগমা। যে কোনো একটি পাতের জন্য প্রাবল্য, মধ্যবর্তী স্থানের কোনো বিন্দুতে প্রাবল্য, তাহলে এটি যে কোনো একটি পাতের জন্য, এটা শর্ট এমনি কোনো এমসিকিউ এর জন্য কাজে লেগে যেতে পারে। প্রাবল্য ই ইকাল টু, এটা লিখবে সিগমা বাই 2ε0। এটা তোমরা তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবে পড়েছো, গস থিওরি থেকে এটা প্রতিষ্ঠা করা যায়, এটা আলোচনাও করা হয়েছে আগের ভিডিওতে, তাই না? তাহলে প্রাবল্য ই সমান সিগমা বাই 2ε0। এবার যদি এটা প্লাস সিগমা হয়, এটা মাইনাস সিগমা হয়, মধ্যবর্তী স্থানে কোনো বিন্দুতে প্রাবল্য কত হবে সেটা আবার খেয়াল করে, সেটা আবার যোগ করে নিতে হবে। এটা যোগ করে নিলে সিগমা বাই 2ε0, সিগমা বাই 2ε0 যোগ করে দিলে পেয়ে যাব, যেমন লাগবে সেরকম করবে। এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই পাত দুটির মধ্যে আকর্ষণ বল কাজ করে। আকর্ষণ বলের থিওরিটা বার করতে প্রয়োজন হতে পারে, কিন্তু আমাদের এখানে শুধু একটু খেয়াল করে রাখলেই হবে যে ওই পাত দুটির মধ্যে আকর্ষণ বল, পাত দুটির মধ্যে আকর্ষণ বল এফ ইকাল টু, এটা করবে কিউ স্কোয়ার বাই 2ε0 কে আলফা। ওকে, তাহলে পাত দুটির মধ্যে এরকম এই আকর্ষণ বলের সূত্রটা এটা নিয়ে আসবে দরকার যদি হয় সেরকম। এখন আরেকটা কথা, যদি এন সংখ্যক পাত থাকে, এখানে একটু ভেতরে লেখা হয়ে গেল, দেখো যদি এন সংখ্যক পাত থাকে, একটা ধারকে যদি এন সংখ্যক পাত থাকে তাহলে সূত্রটা কেমন হবে। এন সংখ্যক পাত থাকলে সূত্রটা, ধরো যে এরকম ধারকটা আছে, 1 2 3 4 এরকম পাত আছে, তাহলে এই দুটি নিয়ে একটি ধারক হয়ে যাবে, তখন এই দুটি নিয়ে একটি ধারক, পরের দুটি নিয়ে আর একটি ধারক, পরের দুটি নিয়ে আর একটি ধারক, তার মানে 4টে পাত থাকলে 3টে ধারক হবে। অর্থাৎ এন সংখ্যক পাত থাকলে n-1 সংখ্যক ধারক হবে। বুঝেছো? এন সংখ্যক পাত থাকলে n-1 সংখ্যক ধারক হবে। তাহলে তখন ধারকত্বটা আমরা লিখব, তখন ধারকত্ব সি ইকুয়াল টু লিখব n-1টি ধারকের যা ধারকত্ব হয়, n-1 একটির ধারকত্ব দেখেছি এরকম, এই যে দেখো ε0 কে আলফা বাই ডি, তাহলে n-1 এর ধারকত্ব কত হবে, ε0 কে আলফা বাই ডি।
ওকে, এবার ধরো সমান্তরাল একটা পাতধারক, সমান্তরাল পাতধারক দুটির মধ্যে টি বেধের কে পরাবৈদ্যুতিক ধ্রুব বিশিষ্ট মাধ্যম স্থাপন করা হলো। এদের মাঝখানে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত মাধ্যমকে প্রবেশ করেছে, এদের মাঝখানে টি বেধের একটি পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত মাধ্যমকে প্রবেশ করিয়েছে। তখন তাহলে ধারকত্বটা কীরকম হবে এটাও প্রতিষ্ঠা করা যায়, কিন্তু খেয়াল করে নিচ্ছি আমরা কেমন হবে। এপসাইলন জিরো আলফা বাই ডি মাইনাস টি, মানে যেটা পড়ে আছে ডি মাইনাস টি অংশটা জায়গাটা পড়ে আছে, প্লাস টি বাই কে। ওকে, তাহলে এই সূত্রটা দিয়ে তখন আমরা সরাসরি করে নিতে পারবো, ডাইরেক্ট সূত্রটা বসিয়ে নিয়ে করে নিতে পারবো। আবার দেখো আরেকটা বলা আছে কীরকম, পাত দুটির মধ্যে T1 T2 T3 ডট ডট টিএন বেদ বিশিষ্ট আর যাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকগুলো বিভিন্ন সেরকম মাধ্যম স্থাপন করা আছে। তার মানে এরকম দুটো ধারকের দুটো পাত, সেই ধারকের দুটো পাত তাদের মধ্যে একটা T1 বেধের ফলককে প্রবেশ করানো আছে। ওকে, আবার একটা T2 বেধের ফলককে প্রবেশ করানো আছে, T3 বেধের ফলককে প্রবেশ করানো আছে, এরকম n সংখ্যক পাতকে এখানে প্রবেশ করানো আছে। তখন তাহলে ধারকত্বটা হবে সি ইকাল টু, ধারকত্ব সি ইকাল টু লিখবে এপসাইলন জিরো আলফা বাই, এইখানটা মনে রাখবে, তাহলেই লেখা যাবে T1 বাই K1 প্লাস T2 বাই K2 প্লাস T3 বাই K3 প্লাস ডট ডট Tn বাই Kn। মানে এক কথায় বলতে পারো যে এটা হলো এপসাইলন জিরো আলফা বাই সামেশন Ti বাই Ki i ইকাল টু 1 টু n। ওকে, তাহলে শর্টে এরকম করে লিখে রেখে দিতে পারো। তাহলে এই সূত্রগুলো কিন্তু টুকটাক কাজে লাগবে। এবার আরেক রকমের ধারক আমাদেরকে সূত্রটা জেনে রাখতে হবে, সেটা হলো যে আকর্ষণ বলটা এখানে বলে নিয়েছি, আর ফার্দার বলার দরকার নাই। সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে আকর্ষণ বল তো বললামই কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন জিরো কে আলফা। এরবার বললাম যে ধারকটা আরেক রকমের ধারক আছে, সেটা হলো চোঙাকৃতি ধারক। চোঙাকৃতি ধারক সেটা কীরকম দেখো না, একটি চোঙ, তার দৈর্ঘ্যটা দেওয়া থাকবে ক্যাপিটাল এল। ওকে, দৈর্ঘ্যটা দেওয়া থাকবে ক্যাপিটাল এল, বহির্ব্যাসার্ধটা দেওয়া থাকবে R2, অন্তর্ব্যাসার্ধটা দেওয়া থাকবে R1। এইটা যখন ধারক হিসাবে আসবে, এইরকম শেপটা যখন ধারক হিসাবে আসবে, তখন তাহলে সূত্রটা কেমন হবে। তখন চোঙাকৃতি ধারকের ধারকত্ব সি ইকাল টু লিখবে 2 পাই এপসাইলন জিরো ইন্টু এল বাই ln b বাই এ। বি বলছি আমি এই বাইরেরটাকে বি আর এই ভেতরেরটাকে এ। ওকে, মানে বহির্ব্যাসার্ধটা হলো বি আর অন্তর্ব্যাসার্ধটা হলো এ, আর দৈর্ঘ্যটা তো এল বললামই, ওই চোঙটার দৈর্ঘ্য হলো এল। ওকে, সেই অনুযায়ী সূত্রটা হলো, এটা কিন্তু লিখবে ln, এটা কিন্তু খেয়াল করবে এই সূত্রটা ln এর সূত্র। এইবার আসবো যখন একটা ধারককে আহিত করা হয়, আহিতকরণের সময় মানে যখন চার্জিংয়ের সময়, এক কথায় চার্জিংয়ের সময়, তখন দুটো সূত্র খেয়াল করে রাখবে। চার্জিংয়ের সময় আধানের যে তাৎক্ষণিক মানটা হয় না, আধানের তাৎক্ষণিক মান আমরা তাহলে এরকম করে লিখে রাখি, আধানের তাৎক্ষণিক মান মানে টি সময়ে আধানটা কত, আধানের তাৎক্ষণিক মান কিউ ইকাল টু আসে সি ইন্টু ই। ইটা কিন্তু তড়িৎচালক বল, ধারকটাকে যে ব্যাটারির সঙ্গে যোগ করা আছে তার তড়িৎচালক বল, সি ইন্টু ই করলাম, ইটা তড়িৎচালক বল, কোথাও লিখে নিচ্ছি, ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার, মানে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, মাইনাস টি বাই আরসি। ওকে, আরসি এটাকে টাউ হিসাবেও লেখা হয়, আরসিটাকে টাউ হিসাবেও লেখা হয়, সময় ধ্রুবক বলা হয়, বুঝেছ? তো সিটা অবশ্যই লিখে রাখো, সরি ইটা, তাহলে নাহলে এটা একটু মানে গুলিয়ে যেতে পারে। ইটা হলো ব্যাটারির তড়িৎচালক বল। বাকি সব ডাটাগুলি দেখো
চিনতে পারা যাবে, বলতে পারা যাবে, বোঝা যাবে। কিন্তু ইটা কখনো কখনো তড়িৎ ক্ষেত্র, আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে ছিলাম, তাহলে তড়িৎ ক্ষেত্র মনে হবে শুধুই, তার জন্য ইটা লিখে রাখলাম তড়িৎ চালক বল। এইবার যদি এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর আধান একে প্রকাশ করি, যে কোনো মুহূর্তের আধানকে যদি প্রকাশ করি, তাহলে তড়িৎ চালক বল সময়ের সঙ্গে আধানের যে লেখচিত্রটা হয়, সেই লেখচিত্রটা এরকম প্রথমের দিকে একটু বেশি করে করে বাড়ে আধানের মানটা, তারপর যত সময় যায় তত আধানের মানটা আধান নেওয়াটা কমে যায় ধারকটার দ্বারা, আস্তে এক সময় আর আধানটা গ্রহণ করে না, আধানের মানটা ফিক্সড হয়ে যায়, সর্বোচ্চ হয়ে যায়। তাহলে এরকম লেখচিত্রটাও দিতে পারে, এই লেখচিত্রটা দিল, আরও 3টে ভুল দিল, দিয়ে একটা এমসিকিউ করে দিয়ে দিতে পারে। ওকে, আবার ওই সময়ই মানে আহিতকরণের সময় যেটা তড়িৎ প্রবাহ মাত্রার সমীকরণ হয় না, তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মাত্রা, তাৎক্ষণিক প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু লেখা চলবে ই বাই আর ইন্টু এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে e⁻⁻t/RC। এই সূত্রটা অনুযায়ী তড়িৎ প্রবাহ মাত্রাটা চেঞ্জ করে। এবার এটাকে I0 লিখতে পারো, আমি এটা তার মানে আরেকবার লিখছি, I = I0 লিখে নিতে পারো, I0 e⁻⁻t/RC। এটাও সেরকম লিখতে পারতে, এই C ইন্টু ক্যাপিটাল ই এটা ছিল না, এটাকে Q0 লিখতে পারতে, মানে Q সমান Q0 ইন্টু 1 - e⁻⁻t/RC। আর এখানে আর একটা কথা বলে রাখি, RC এটাকে টাউ ধরা চলে, এটা অ্যাকচুয়ালি সময় ধ্রুবক বলে বলা হয়। তার মানে যদি কোথাও টাউ দেওয়া থাকে জানবে এটা RCটা দেওয়া আছে। ওকে, RC, R ইন্টু সি মানে রোধ, আর হচ্ছে ধারকত্ব, এটাকে টাউ একসঙ্গে বলে দেওয়া হয় সময় ধ্রুবক। তাহলে এখানে প্রবাহ মাত্রার বেলায় প্রথমেই যখন ধারকটাকে যোগ করব, কোনো ব্যাটারির সঙ্গে ধারকটাকে যোগ করব, একটা ধারককে তো এরকম, ধারকের চিহ্নটা তো জানো, দুটো দিক সমান করে দিয়ে যখনই আমি ধারকটার সঙ্গে একটা ব্যাটারিকে যোগ করব, তখনই তড়িৎ প্রবাহ মাত্রাটা সবচেয়ে বেশি হবে, মানে আধানটা তখন বেশি হারে নেবে। এবার যত সময়টা যাবে তত আধান নেওয়াটা কমবে, তড়িৎ প্রবাহ মাত্রাটাও কমবে, তাই না? তাহলে লেখচিত্রটাই যদি এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর প্রবাহ মাত্রাকে প্রকাশ করি, তাহলে প্রথমে তড়িৎ প্রবাহ মাত্রাটা সবচেয়ে বেশি, তারপর তড়িৎ প্রবাহ মাত্রাটা আস্তে আস্তে কমবে এবং অসীম সময় পরে শূন্য হবে। ওকে, এক্সপোনেনশিয়াল ফাংশন মানে অসীম সময় পর শূন্য হবে। সিমিলারলি যদি ধারকের অনাহিতকরণ ডিসচার্জিংয়ের সময় খেয়াল করো, ডিসচার্জিংয়ের সময় এরকম দুটো সূত্র পাওয়া যায়। আমরা তাহলে বিস্তারিত বিরাট লিখতে হবে না, কেননা একটু আগে চিহ্নগুলোকে সব লিখেছি। কিউ সমান লিখতে পারো ডিসচার্জিংয়ের সময়, কিউ সমান Q0 e⁻t/RC, মানে এইটার মতো করে খেয়াল করবে, এইটার মতো সমীকরণটা আসবে। আর এইটা একই আছে, I সমান I0, তড়িৎ প্রবাহ মাত্রাটা I সমান I0 e⁻t/RC। ওকে, এই দুটো সমীকরণ খেয়াল করলাম। এবার দেখো, যদি এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর আধানটাকে প্রকাশ করি, আধান, তাহলে ডিসচার্জিংয়ের সময় প্রথমেই বেশি করে আধান ছাড়বে, তারপরে যত সময় যাবে তত আধান ছাড়াটা কম হবে। তাহলে প্রথমেই বেশি করে, সবচেয়ে বেশি আধান ছিল, বেশি করে আধান ছাড়বে, যত সময় যাবে আধান ছাড়াটা তত কমবে। তার মানে লেখচিত্রটা আসছে এই রকম। ওকে, এবার প্রবাহ মাত্রার সঙ্গে এক্স অক্ষ বরাবর সময় আর এইদিকে ওয়াই অক্ষ বরাবর যদি প্রবাহ মাত্রাকে প্রকাশ করি, তাহলে ডিসচার্জিংয়ের সময় প্রবাহ মাত্রা, সময় প্রবাহ মাত্রা যে লেখচিত্রটা পাবো সেটা আবার এই রকম হবে। এই দেখো, এই লেখচিত্রটার পুরো উল্টো দিকে চলে গেছে, শুধু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা ফোর্থ কোয়াড্রেন্টে, আর বাকি মানে নেচারটা সেম, শুধু কোয়াড্রেন্টটা পাল্টে গেছে। তার কারণ কি বলতো, চার্জিংয়ের সময় প্রবাহ মাত্রাটাকে যে ডিরেকশনে দেখাবো, ডিসচার্জিংয়ের সময় প্রবাহ মাত্রাটাকে তার বিপরীত দিকে দেখাতে হবে। চার্জিংয়ের সময় প্লাসের দিকে দেখেছি, প্লাস ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমাকে ডিসচার্জিংয়ের সময় ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর দেখাতে হবে বলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে চলে গেছে। ওকে, এবার আসি ধারকের সঞ্চিত স্থিতিশক্তি। ধারকের সঞ্চিত স্থিতিশক্তি মানে কোনো ধারক, এই ধারকটাতে মনে করো যে কিউ আধান দেওয়া হলো, তার জন্য এর বিভব হলো ভি। এর বিভব বলতে ধারকের বিভব মানে জানবে এই দুটি পাতের মধ্যে বিভব,
পার্থক্য, আর ধারকের আধান মানে এটাতে প্লাস কিউ, এটাতে মাইনাস কিউ, তাহলে বলবো ধারকের আধান কিউ, কিউ। ওকে, এখন তাহলে কিউ আধান দেওয়া হয়েছে ধারকটাতে, তাহলে যদি এর বিভব পার্থক্যটা ভি হয়, তাহলে শক্তিটা হবে শক্তি ক্যাপিটাল ইউ ইকাল টু লিখবে হাফ কিউ ইন্টু ভি। এখান থেকে তোমরা করতে পারবে দেখো হাফ সি ভি স্কোয়ার, বা করতে পারবে কিউ স্কোয়ার বাই 2c। ওকে, এখানেতে দুটো কথা বলে রাখি, এই তিনটে ফর্মেটই কাজে লাগতে পারে অঙ্ক করতে গিয়ে। এবার আরও যেটা ভেতরের কথা কাজে লাগতে পারে সেটা হচ্ছে যে কিউ মানে সিগমা ইন্টু আলফা। সিগমা মানে তো জানো, সিগমা মানে হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, আর আলফা মানে হচ্ছে ক্ষেত্রফল। ওকে, কেননা সিগমা সমান কিউ বাই আলফা, তাহলে এখানেতে দেখবে কিউটা ডাইরেক্ট দেওয়া নেই, সিগমা আলফা এরকম করে দেওয়া আছে, তাহলে তখন সেই মতো করে সূত্রটা বসাবে। আবার সি এর ভ্যালুটাও কাজে লেগে যেতে পারে, কে এপসাইলন 0 আলফা বাই ডি, সি এর ভ্যালুটা কাজে লাগিয়ে এখানে বসতে পারে। বুঝেছ? এবার আসি শক্তি ঘনত্ব, এনার্জি ডেনসিটি, মানে একক আয়তনের শক্তি। আমরা তো শক্তির ইয়েটা পেলামই, হাফ সিভি স্কোয়ারটা দিয়েই যদি করি হাফ সিভি স্কোয়ার। এখন ব্যাপার হচ্ছে যে এর ক্ষেত্রফলটা আলফা আর প্রস্থচ্ছেদটা এই দূরত্বটা হচ্ছে ডি, তাহলে আয়তনটা কত হবে দেখো, আয়তনটা আলফা ইন্টু ডি। তাহলে শক্তি ঘনত্বটাকে আমরা ছোটো হাতের ইউ দিয়ে প্রকাশ করছি। শক্তি ঘনত্ব মানে লিখব ক্যাপিটাল ইউ বাই আলফা ইন্টু ডি। ওকে, তাহলে মোট শক্তি বাই আয়তন, তাহলে একক আয়তনের শক্তি মানে শক্তি ঘনত্ব হয়ে গেল। এবার ইউ এর ভ্যালুটা বসিয়ে দিতে পারি, তাহলে সি ভি স্কোয়ার বাই 2 আলফা ডি, তাই না? এবার এক কাজ করি, সি মানে এপসাইলন 0 আলফা বাই ডি, তাহলে ডি এখানে 2 আলফা আছে আর ডি দুটো ডি মানে ডি স্কোয়ার হয়ে গেল। আর আরেকটা দেখো ভি স্কোয়ার আছে, তাহলে এটার বেলা আবার ভি স্কোয়ার করে লিখে নিলাম, সি ভি স্কোয়ারটা রয়েছিল এখানে ছিল। নেক্সট এবার দেখো এখান থেকে আমরা করতে পারবো এপসাইলন 0, আচ্ছা এটা কেটা দিয়ে রাখবে, যদি কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে তাহলে তার জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবকটাকে দিয়ে রাখলাম কে সি এর জায়গাটাতে। তাহলে এখান থেকে করছি কীরকম না, হাফ কে এপসাইলন 0 রাখলাম, আলফা আর আলফা দেখো ক্যান্সেল হয়ে গেল, আর ভি বাই ডি এর হোল স্কোয়ার, বিভব বাই দূরত্ব মানে প্রাবল্য, তাহলে হাফ কে এপসাইলন 0 ইন্টু ই স্কোয়ার। ইটা এখানে কিন্তু প্রাবল্য, এটা হচ্ছে প্রাবল্য। তাহলে এই সূত্রটা দিয়ে শক্তি ঘনত্ব বের হবে। এবার যদি কে এর মান বায়ু বা শূন্য মাধ্যম হয়, কে এর মান 1 বসিয়ে আর বাকি কাজটা করে নিতে পারবো। ওকে, আজকে এই থিওরিতে এতটা পর্যন্তই আমরা এক নজরে নিয়ে এলাম। এবার এর থেকে কিছু এমসিকিউ আমরা আজকে প্র্যাকটিস করব। এমসিকিউ প্র্যাকটিস করা আমাদের তো স্টাইলটা ঠিকই হয়ে গেছে প্রায়, যে এমসিকিউ পেলেই খুব তাড়াতাড়ি তোমরা বলবে, আর একটু দেরি হলে আমি পাশাপাশি করব, তোমরা উত্তর পাঠাবে, তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো, তোমরা উত্তর পাঠাবে। ওকে, তাতে আমার করতে করতে হয়তো উত্তর চলে এলো, ওতেও অসুবিধা নেই, উত্তরটা পাঠাবে। খুব দেরি তো করতে পারছে না, অনলাইনের ব্যাপার হয়েছে। যাই হোক, এখন তাহলে আসি এমসিকিউয়ে। ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটর, এখান থেকে এমসিকিউয়ে যাচ্ছি। এমসিকিউ 1, একটি ধারকের আধান দ্বিগুণ করলে উহার ধারকত্বের কি পরিবর্তন হবে? ধারকত্ব দ্বিগুণ হবে, অর্ধেক হবে, 4 গুণ হবে, একই থাকবে? তাহলে তোমরা উত্তর দাও। উত্তর চলে এসেছে, আমরা তাহলে উত্তরটা নিয়ে আলোচনা করি। উত্তর চলে এসেছে ডি, আরও হয়তো পাঠাবে সব যার যেমন মানে আসছে। যাই হোক, উত্তরটা এসেছে ডি, উত্তরটা সঠিক উত্তর, একের উত্তরটা ডি হবে। এবার আমরা একটু ব্যাখ্যা করে নিই। এবং এখানে কেসটা হচ্ছে কি দেখো, ধারকত্ব সি মানে কে এপসাইলন 0 আলফা বাই ডি, এখানে আধানের কোনো রাশি নেই,
আধানের কোনো রাশি নেই, তাহলে আধান দ্বিগুণ করা হলো না আধান 4 গুণ করা হলো, দ্যাটস নট ম্যাটার। আধানের উপর নির্ভর করবে না, অর্থাৎ ধারকত্বটা একই থাকবে। ওকে, সঠিক উত্তর হয়েছে। এবার আসি কোশ্চেন নাম্বার 2। তাপমাত্রা বৃদ্ধি করলে কোনো পদার্থের কে এর মানের কী পরিবর্তন হবে? তাপমাত্রা বৃদ্ধি করলে কোনো পদার্থের কে এর মানের কী পরিবর্তন হবে? তাপমাত্রা বৃদ্ধি করলে কোনো পদার্থের কে এর মান বৃদ্ধি পাবে বলছে। উত্তর এসেছে বৃদ্ধি পাবে। আর কেউ যদি কিছু দাও তো দাও। তাপমাত্রা বৃদ্ধি করলে কে এর মান, পরাবৈদ্যুতিক ধ্রুবক, এর মানটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? তাপমাত্রা বৃদ্ধি করলে কিন্তু ধারকত্ব কমবে। ওকে, তাহলে যদি ধারকত্ব সি সমান কে এপসাইলন জিরো বা এপসাইলন জিরো আলফা বাই ডি, এখান থেকে দেখি ধারকত্ব কমবে কেন? না এখানে তো আয়নের সংখ্যা বেড়ে যাবে, আধানের সংখ্যাটা বেড়ে যাবে। বুঝলে, আধানের সংখ্যাটা বেড়ে গেলে ধারকত্বটা তাহলে কমে যাবে, আর ধারকত্ব কমে গেলে কে এর মানটা কমে যাবে, তাহলে কে এর মানটা কম হয়ে যাবে। তাপমাত্রা কমলে কে এর মানটা কমে যাবে। অপশন করো সি। এটা উত্তরটা তোমাদের একটু ভাবায় ভুল হলো, এটা উত্তর করো সি। ওকে, ঠিক আছে। এর পরেরটাতে যায়। কোশ্চেন নাম্বার 3। একটি পাতলা খালি ফাঁপা পরিবাহী গোলক, এর ধারকত্ব সি। গোলকটিকে যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো মাধ্যম দিয়ে পূর্ণ করা হয়, তবে ওই গোলকের ধারকত্ব কত হবে? তার মানে এরকম একটা গোলক, সেটাকে আবার কে পরাবৈদ্যুতিক মাধ্যমের একটা ধ্রুবকযুক্ত একটা মাধ্যমেতে রাখা হয়েছে, তাহলে এর ধারকত্ব কত হবে? এটা আবার পড়েছিল জেনপাস 2019 সালের পরীক্ষাতে এটা পড়েছিল। যাই হোক, এ বি সি ডি 4টে অপশন আছে, এর মধ্যে কোনটা উত্তর হচ্ছে তোমরা পাঠাও। আচ্ছা, এটার উত্তর চলে এসেছে। 3এরটার উত্তর এসেছে বি, সম্ভবত সঠিক, একদম সঠিক উত্তর। যদি বায়ু বা শূন্য মাধ্যমের জন্য দেখি, তাহলে ধারকত্বটা কত হবে বলতো? সি সমান, ধারকত্বটা হবে সি সমান এপসাইলন জিরো আলফা বাই ডি। এখানে এক কাজ করি না, সি সমান এপসাইলন জিরো গলীয় পরিবাহী ধরে করেছি, নাহলে সাধারণভাবেও করতে পারি এপসাইলন জিরো আলফা বাই ডি। আর কোনো মাধ্যম যদি থাকে তাহলে তখন ধারকত্বটা হবে কে এপসাইলন জিরো আলফা বাই ডি। এখন সি কে বাই সি ইকাল টু ক্যালকুলেশন করলে দেখা হচ্ছে কে, তার মানে পরিবর্তিত যে ধারকত্বটা সেটা হলো কে ইন্টু সি, মানে সি এর কে গুণ হয়ে গেল। সি এর কে গুণ, উত্তর আছে বিতে, তাহলে এই প্রশ্নের উত্তর করে নাও বি। ঠিক উত্তর হচ্ছে। নেক্সট এসো কোশ্চেন নাম্বার 4-এ। কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিটার, ফ্যারাড এককে তার ধারকত্ব কত হবে? এ বি সি ডি 4টে অপশন, AIEEE 2002-এর কোশ্চেন এটা। তাহলে ব্যাসার্ধ 1 মিটার, তোমরা উত্তরটা পাঠাও, তারপর আমরা এখানে আলোচনা করব। এটা কিন্তু দুটো সূত্র দিয়েই করতে পারো। 100 সেন্টিমিটার ব্যাসার্ধটা 100 সেন্টিমিটার ধরে নিয়ে ডাইরেক্ট করে নিতে পারো। ধারকত্বটা হচ্ছে 100 সেন্টিমিটার। ওকে, এবার 100 সেন্টিমিটার ধারকত্ব, এটাকে যদি আমরা ফ্যারাড এককে নিয়ে যাই, তাহলে 9 × 10⁻11 দিয়ে ভাগ করব। তাহলে 9 × 10⁻11 দিয়ে ভাগ করলে দেখো 1/9 মানে 1.1, এটা তো আসবেই, আর দেখবার দরকার নাই। 1.1 × 10⁻10 ফ্যারাড চলে আসবে, এটা ফ্যারাড লিখবে, তাহলে ডিটা উত্তর হয়ে যাবে।
অ্যান্সার করে দাও ডি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, n সংখ্যক তৈলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় তৈলবিন্দু গঠন করে, প্রতিটি ছোট তৈলবিন্দুর ধারকত্ব c হলে বড় তৈলবিন্দুর ধারকত্ব কত? হ্যাঁ, 4-এর উত্তরটা চলে এসেছিল, কিন্তু ঠিক আছে হয়েছে। এবার 5-এর উত্তরটা পাঠাও। n সংখ্যক তৈলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় তৈলবিন্দু গঠন করেছে, n সংখ্যক তৈলবিন্দু যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বা ধারকত্ব c ধরে নিচ্ছি, n সংখ্যক আছে, এরা যুক্ত হয়ে একটি বড় তৈলবিন্দু গঠন করেছে, তাহলে এর ধারকত্ব কত হবে? আচ্ছা, এটার উত্তর দিয়ে দিয়েছো সি, এটার উত্তর দিয়ে দিয়েছো সি। তাহলে একবার একটু খেয়াল করে নিলেই হবে, এটার ধারকত্ব মানেই ব্যাসার্ধ। হ্যাঁ, 5-এর উত্তর সি সঠিক উত্তর হয়েছে। দেখো এটা একটু খেয়াল করে নিই আমরা এখানে, n সংখ্যক তৈলবিন্দুর মোট আয়তন করব 4/3 পাই সি কিউ, আর কিউয়ের জায়গায় করে নিলাম ইকাল টু 4/3 পাই c1 কিউ করছি, এর ধারকত্বটা c1 ধরছি, ধারকত্ব মানেই ব্যাসার্ধ। তাহলে এখানে আসছে n ইন্টু সি কিউ ইকাল টু c1 কিউ। তাহলে c1 ইকাল টু আসছে n টু দি পাওয়ার 1/3 c, n টু দি পাওয়ার 1/3 c মানে কিউবিক রুট n c, উত্তর হয়ে গেল সি। তাহলে এখানে অপশন লিখে নিলাম আমরা সি। এটা এবার তোমাদেরকে বলি, যদি ধরো যে কোথাও এরকম সংখ্যা দিয়ে দেয়, তাহলে তোমরা এই সূত্রটি খেয়াল রাখবে, এই সূত্রটি খেয়াল রাখবে, শর্টকাটের মতো কাজে লেগে যাবে, রুট ওভার মানে কিউবিক রুট n ইন্টু সি। ধরো বললো 64টি তৈলবিন্দু সংযুক্ত একটি বড় তৈলবিন্দু গঠন করেছে, তাহলে ওই বড় তৈলবিন্দু ধারকত্ব কত হবে? তাহলে আমরা কি করে দেবো, কিউবিক রুট 64 ইন্টু সি। তাহলে এরকম করে শর্টকাট করে নিয়ে উত্তরটা তাড়াতাড়ি বলে দেওয়া যাবে, নাহলে এত করবার দরকার হবে না। যাই হোক, এর পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 6, 64টি পারদবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় বিন্দু গঠন করে, প্রতিটি ছোট বিন্দুর বিভব 1 ভোল্ট হলে বড় বিন্দুর বিভব কত? কোশ্চেন নাম্বার 6, অ্যান্সার দাও, দেখি কি অ্যান্সার আসে। কোশ্চেন নাম্বার 6 উত্তর চলে এসেছে, উত্তরটা হলো সি। এটা তোমরা ওইখান থেকেও করে নিতে পারো, ধারকত্ব থেকে আবার বিভব বের করে নিতে পারো, ধারকত্ব থেকে বিভব বের করে নিতে পারো, না হলে এটা একটা শর্টকাট সূত্র বসিয়ে নেবে, যেটা হলো পরিবর্তিত বিভব ভি ডট ইকাল টু n টু দি পাওয়ার 2/3 ভি। ওকে, তাহলে দেখো n টু দি পাওয়ার 2/3 মানে 64 টু দি পাওয়ার 2/3 ইন্টু বিভবটা কত বলেছে 1 ভোল্ট, তাহলে এত ভোল্ট হয়ে গেল, হিসাব করে নিলেই হবে 64 টু দি পাওয়ার 2/3। তাহলে এটা করলে 4 হচ্ছে, 4 স্কোয়ার করলে 16, তাহলে 16 ইন্টু 1 মানে 16 ভোল্ট হয়ে গেল, হিসাবে তাড়াতাড়ি হয়ে যাবে। আর না হলে অঙ্কটা গোটাটা করেও নিতে পারি, ওটাও বেশি সময় লাগবে না যদিও। যাই হোক, এই প্রশ্নের উত্তরটা আমরা নিয়ে এলাম 16 ভোল্ট মানে সি উত্তর এলো। এবার আসি কোশ্চেন নাম্বার 7। চিত্রে এ ধারকটি কিউ আধানে আহিত, এ ধারকটি কিউ আধানে আহিত এবং বি ধারকটি অনাহিত, এটাতে কোনো আধান নেই, দেখো বি ধারকটি আধান নেই। এস সুইচটাকে যদি অন করা হয়, এস সুইচকে অন করলে বেশ কিছু সময় পরে এটা বি ধারকের আধান কত হবে, বেশ কিছু সময় পর বি ধারকের আধান কত হবে? এখানে বিটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, বি ধারকের আধান কত হবে? আইআইটি 2002-এর কোশ্চেন। তাহলে এটি আহিত, এটি অনাহিত, এটিকে যখন আমি সংযুক্ত করব, ওকে, সুইচটাকে যখন অন করব, তখন তাহলে কিছু সময় পর বি ধারকের আধান কত হবে? এটা তোমাদের কাছ থেকে এবার উত্তর চাইছি, তোমরা উত্তরটা দাও, এই প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দাও।
দেরি হচ্ছে আবার, তাহলে মনে হচ্ছে আমাদেরকে আলোচনা করে নিতে হবে। আচ্ছা, 7এরটার উত্তর এসেছে। এবার বলি শোনো, 7এর উত্তর যেটা এসেছে সি উত্তর এসেছে, 7এর উত্তরটা সি কিন্তু হবে না, 7এর উত্তরটা হবে এ। এটা ঠকানো আছে। আমরা সেই গোলকে এক রকমের যদি আধান থাকে না, এক রকমের আধান আছে কিউ, তাহলে এর সঙ্গে যখন একটা অনাহিত কাউকে যোগ করবো তখন কিউ বাই টু হয়ে যাবে, সমান যদি মানে ধারকত্বের হয়। এইখানে কীরকম হয়েছে, এটা সমান্তরাল পাতধারক ছবিটাই দেওয়া আছে, এই আধানগুলো তো যেতে পারবে না, এখানের কোনো আধানই যেতে পারবে, সুইচটা অন করলেও আধানগুলো যেতে পারবে না, কেননা এরা পরস্পরকে আকর্ষণ করে স্থির তড়িতের মতো হয়ে গেছে। এরা পরস্পরকে আকর্ষণ করবে আর ওরা পরস্পর আকর্ষণ করলে নিজের জায়গায় আটকে রয়ে যাবে, কোনো সঞ্চালনই ওদের হতে পারবে না। তার মানে অনেকক্ষণ সময় পরে দেখলেও তত্ত্বগতভাবে আর কি বি ধারকটাতে কোনো আধান থাকবে না, অর্থাৎ এটা উত্তর হবে। ওকে, নেক্সট আসি কোশ্চেন নাম্বার 8। একটি গোলীয় ধারকের বাইরের গোলকের ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, ভেতরের গোলকটার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। এদের ভেতরকার জায়গা কে ইকাল টু 2 পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে মাধ্যম মানে আবেশিক ধারকত্বের তরল দিয়ে পূর্ণ করা আছে, অর্থাৎ কে এর মানটা 2। তাহলে ওই ধারকটার ধারকত্ব কত? ওকে, এই ধারকটার ধারকত্ব কত? এই অঙ্কটা করার জন্য দেখো আমাদেরকে একটু খেয়াল করে নিতে হবে সেই সূত্র দুটো কোনটা ইউজ করবো। অ্যাকচুয়ালি এটা কোনটা যে ভূসংলগ্ন সেটা তো পরিষ্কার করে বলেনি, তাহলে আমরা বাইরেরটাকে তখন ধরবো ভূসংলগ্ন, ভেতরেরটা ভূসংলগ্ন না করে দিলে করা যাবে না, কিন্তু বাইরেরটা কোথাও বসিয়ে দিলেই ভূসংলগ্ন। তাহলে আরেকটা কথা দেখো, সিজিএস পদ্ধতিতে সব ডাটাগুলো দেওয়া আছে, সিজিএসের ডাটাগুলি দেওয়া আছে, তাহলে আমরা সূত্রটাকে ইউজ করব কোনটা, কে R1R2 বাই R2 মাইনাস R1। ওকে, তাহলে এখান থেকে সূত্র এবারে ডাটাগুলো বসিয়ে নিই। কে এর মান 2, R1 মানে 30 ইন্টু 20, R2 মানটা, আর 30 মাইনাস 20 মান হচ্ছে 10। তাহলে এটা এত ইএসইউ আসছে, ইএসইউ ধারকত্ব, তাহলে 4 3 12, 120 ইএসইউ ধারকত্ব। এবারে 120 ইএসইউ ধারকত্ব, এটাকে যদি আমরা ফ্যারাডে করি, ফ্যারাড, তাহলে 120 বাই 9 ইন্টু 10⁻11 ফ্যারাড। এবার মাইক্রোফ্যারাডে যদি করি তাহলে 10 এটা হয়ে যাবে 120 বাই 9 ইন্টু 10⁻⁵ মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে 120 বাই 9, 120 বাই 9 কত হচ্ছে হিসাব করে একটু দেখে নাও চট করে। 120 বাই 9 1.33, 133, 13.3। তাহলে এটা আসছে 13.3 ইন্টু 10⁻⁵ মাইক্রোফ্যারাড। এখানে উত্তরগুলো এরকম করে দেওয়া নাই, 10⁻⁵ দিয়ে একটাও দেওয়া নাই, 10⁻⁴ দিয়ে দেওয়া আছে। তাহলে 10⁻⁴ দিয়ে যদি দেওয়া থাকে, তার মানে এটাকে কমাবো এটাকে বাড়াবো, তাহলে 1.33 ইন্টু 10⁻⁴ আসছে, 1.33 ইন্টু 10⁻⁴ মাইক্রোফ্যারাড, যেটা অপশন ডিতে আছে। হ্যাঁ ঠিকই বটে, উত্তর আমার চলেও এসেছে, তাহলে সঠিক উত্তর এসেছে এবারে, তাহলে অ্যান্সার এটা ডি করে নাও। ওকে, পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 9। দুটি একই ধরনের ধাতব পাতকে +Q1 ও +Q2 আধানে আহিত করা হলো, Q2 মাইনাস Q1 বলে, মানে লেস দেন Q1 বলে দিয়েছে। পাত দুটিকে কাছাকাছি এনে সি ধারকত্বের একটি ধারক গঠন করা হলে তাদের বিভব কত হবে। IIT 99 সালের কোশ্চেন, এদের মধ্যে উত্তরটা তোমরা পাঠাও, দেখি এই উত্তরটা আসে কিনা। আমরা পাশাপাশি করি অঙ্কটা, উত্তরটা যা ব্যাপার চলে আসবে, ঠিক চলে আসবে, আমাদের অঙ্ক মানে এক্সপ্লানেশন হওয়ার আগেই চলে আসবে। তো এখন এখানে এই অঙ্কটা করতে গেলে মূল কথাটা খেয়াল রাখবো যে সি ইকাল টু এপসাইলন 0 A/D এই সূত্রটা দিয়ে করব। ওকে,
নয়েরটার উত্তর চলে এসেছে, দেখো অলরেডি 9-এর উত্তর চলে এসেছে ডি। তাহলে আমরা এবার একটু খেয়াল করে নিই বা আমরা একটু বিশ্লেষণ করে দেখে নিই যে কী করে কী হবে। যাই হোক, এবার দেখো এইটা হচ্ছে +Q1, এইটাতে +Q2, তাহলে এখানে প্রাবল্যটা কত হবে? প্রাবল্য ইটা হবে দেখো σ1 σ/2ε0 σ/2ε0, তাহলে এটা দিয়ে করব। হ্যাঁ ঠিক উত্তর, এটা সবাই পাঠাচ্ছে, আমরা তবু এবারে একটু ব্যাখ্যা করে দেখে নিই। তাহলে এক কাজ করি, একসঙ্গে করে নিই, σ1 - σ2/2ε0। ওকে, এর জন্য σ1, এর জন্য σ2 ধরেছি, পরে এগুলোকে ডিকোড করে নেব। মানে σ1 মানে Q1/α, তাহলে সেই হিসাবে যদি করে নিই 1/2ε0 আলফা, এটা চলে আসবে Q1 - Q2। ওকে, ই এর মানটা এটা চলে এলো, তাহলে বিভব পার্থক্যটা কত হবে? এটা বিভবটা বার করতে বলেছে, তাহলে বিভবটা বার করবো। বিভব মানে ই ইন্টু ডি, তাহলে ই ইন্টু ডি করলে দেখো আসছে 1/2ε0 আলফা Q1 - Q2 ইন্টু ডি। এবার দেখো ডি বাই ε0 আলফা, এটাকে যদি করি আমরা, এটা একটু সাজিয়ে নিচ্ছি না হয়, Q1 - Q2 বাই 2 ইন্টু, এটা করে নিচ্ছি ε0 আলফা বাই ডি, ডিটাকে নিচে নামিয়ে নিলাম, তাহলে আসছে দেখো Q1 - Q2 বাই 2C। ওকে, একদম আসছে ডি উত্তর আসছে, আর অনেক আগেই উত্তর চলে এসেছে, তাহলে ঠিক আছে। এরপরে কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 10 আসো। ডাইরেক্ট দেখো লেখা আছে 2 মিটার লম্বা একটি চোঙাকৃতি ধারকের প্রস্থচ্ছেদের অন্তর্ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, বহির্ব্যাসার্ধ বলে দিয়েছে 4 সেন্টিমিটার। ওকে, অন্তর্ব্যাসার্ধ 2, বহির্ব্যাসার্ধ 4, তাহলে ওর ধারকত্ব কত? এটা তো সেই ডাইরেক্ট সূত্রটা দিয়ে করব, তাই না? এটা ডাইরেক্ট সূত্রটা দিয়ে করব। সি এর ভ্যালুটা বার করব 2πε0 ইন্টু L/ln b/a। তাহলে এটার মান 2 বসাবো, তাহলে আসছে দেখো 4πε0 বাই ln b/a মানে ln 4/2। এবার খেয়াল করে দেখো এই এলটা রয়েছে কিন্তু 2 মিটার, অর্থাৎ SI, অসুবিধা নেই। আর এখানে বি আর এ দুটোই সেন্টিমিটার আছে, কিন্তু এদের অনুপাত হয়ে গেছে বলে কেটে গেছে, কোনো অসুবিধা নেই, সেন্টিমিটারে থাক, বসিয়ে নিলাম। এবার এইটা মানে ln2, ln2 এর ভ্যালু জানো তোমরা, ln2 এর ভ্যালু হচ্ছে 0.693, তাই না? এইটার ভ্যালু 1/4πε0 মানে আসবে 1/9 ইন্টু 10⁹, আর আসছে 0.693। তাহলে এটা ক্যালকুলেশন করলে 9 6 54 আর 9 9 81, 54 আর 62, তার মানে 1/6.2, আর একটু থাকবে, কিন্তু আর একটু কিছু থাকবে, ইন্টু 10⁹, 10⁻⁹ সবার আছে, এটা সব পাওয়ারে উঠতো, এগুলো পাওয়ারে উঠেনি, একটু মানে প্রিন্টিংয়ের গোলমাল আছে দেখবে, 10⁹ হয়ে সবাই উঠবে 1/6.2, 1/6.2 মানে আসবে এটা, অপশন সিটা আসবে। তাহলে 10-এর দাগের কোশ্চেনটার উত্তর করে নাও অপশন সি। ওকে, এবার আসো কোশ্চেন নাম্বার 11। এটা ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেন। ক্যাটাগরি 2 মানে একাধিক উত্তর সঠিক, এইরকম। একটি অন্তরিত সমান্তরাল পাতধারকের ধারকত্ব সি, বা পাতধারক সি এর প্রতিপাতে আধানের পরিমাণ কিউ, ক্ষেত্রফল এ, প্রতিপাতে আধানের পরিমাণ কিউ আর ক্ষেত্রফল এ, এটা ধারক কিন্তু বলে দিয়েছে, ধারক, ক্ষেত্রফলটা বলেছে এ। যাই হোক, পাত দুটির মধ্যে স্থির তড়িৎ বল দিয়ে এই 4টি অপশনের মধ্যে আমাদেরকে উত্তর চুজ করতে হবে, 4টি অপশনের মধ্যে উত্তর চুজ করতে হবে। তাহলে স্থির ধারকের দুটি পাতের মধ্যে, হ্যাঁ 10-এরটার উত্তর পেলাম, 10-এর উত্তর ঠিক আছে, 10-এর উত্তর এসেছে, এতক্ষণ আসছে, একটু নেটের জন্য স্লো হচ্ছে। তাহলে এখানে এই 4টির মধ্যে কোন কোন উত্তরগুলি সঠিক যদি দেখতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে দুটি পাতের মধ্যে আকর্ষণ বলের সূত্রটি খেয়াল করে নিতে হবে, F = তাহলে Q²/2ε0 K আলফা, তাই না? এই অনুযায়ী কোনটা উত্তর হচ্ছে দেখো। আচ্ছা,
উত্তর চলে এসেছে অলরেডি, 11টার উত্তর চলে এসেছে। পাত দুটির মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতি। পাত দুটির মধ্যবর্তী দূরত্ব তো নেই, এই সূত্রেতে দূরত্বের কোনো রাশিমালা নেই, তাহলে এটা হবে না। ওকে, এটা হবে না। পাত দুটির মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল নয়, এই কথাটা সঠিক। ওকে, কিউ এর বর্গের সহিত সমানুপাতি, এই কথাটি সঠিক। পাত দুটির মধ্যবর্তী দূরত্বের সমানুপাতি, তাহলে এটাও তো নয়। তাহলে আসছে বি আর সি। তাহলে এখানে সঠিক উত্তর করো বি এবং সি। হ্যাঁ ঠিক, বি এবং সি সঠিক উত্তর, বি এবং সি। তোমরা পাঠিয়েছো দেখলাম, বি এবং সি উত্তর হলো। এরপরে আসি কোশ্চেন নম্বর 12-এ। 10⁴ ভোল্ট বিভবে 100 ওয়াট আওয়ার শক্তি সঞ্চয় করে রাখতে কত ধারকের প্রয়োজন হবে? ধারকত্বের প্রয়োজন হবে, ঠিক কথা, কত ধারকত্বের প্রয়োজন হবে। ভিটা দিয়ে দিয়েছে 10⁴ ভোল্ট, আর শক্তিটা দিয়েছে 100 ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার মানে 3600 জুল। 1 ওয়াট আওয়ার মানে 3600 জুল। তাহলে 36 × 10⁴ জুল। এটার উত্তর দেখি আসে কেমন করে, তাড়াতাড়ি আসে কিনা। ধারকত্ব চাই, সূত্রটা তো খেয়াল করবে তোমরা, ইউ সমান হাফ সিভি স্কোয়ার। এটা ইউ সমান হাফ সিভি স্কোয়ার, তাহলে সি ইকাল টু 2u/v স্কোয়ার, মানে হলো 2 × 36 × 10⁴ বাই, এটা হলো 10⁸, তাহলে 72 × 10⁻⁴ হচ্ছে, দেখো এত ফেরাড। আচ্ছা, এবারে যদি আমি এটার মান কমাই, এটার মান বাড়াবো, 7.2 × 10⁻³ ফেরাড, তাহলে 10⁻³ ফেরাড মানে মিলি ফেরাড। হ্যাঁ, এটা উত্তরটা তোমাদের মনে হচ্ছে ক্যালকুলেশন করতে যে একটু গোলমাল করেছো। 12-র উত্তরটা দেখো মিলি ফেরাড আসছে, 10⁻³ এদিক ওদিক হয়ে যাবে পাওয়ারের, তাহলে একটু উত্তর গোলমাল হয়ে যাবে। এটা বি উত্তর আসছে। এই প্রশ্নের উত্তর করো তাহলে বি। ওকে, এবার কোশ্চেন নাম্বার 13। যদি কোনো ধারকের আধান 2 কুলম্ব বৃদ্ধি করা হয়, তবে এতে সঞ্চিত শক্তি 21% বৃদ্ধি পায়। ধারকের প্রাথমিক আধানের পরিমাণ কত ছিল? ধারকের প্রাথমিক আধানের পরিমাণ কত ছিল? তোমরা এটা করে পাঠাও, প্যারালালি আমি এক্সপ্লেনেশনটা শুরু করি। এখানে দেখো ধারকত্ব আর হচ্ছে যে মানে শক্তি আর আধান এদের সম্পর্ক, শক্তি আর আধান এদের সম্পর্ক, তাহলে আমরা ইউ ভ্যারিজাজ কিউ স্কোয়ার এই সূত্রটা বসাবো। ওকে, তাহলে U2/U1 ইকাল টু করো Q2/Q1 এর হোল স্কোয়ার। U2/U1 মানে 121/100 এসে যাবে, কেন 21% বাড়িয়েছে। আর Q2/Q1 মানে করো Q + 2/Q এর হোল স্কোয়ার। কেন বলো তো, আমরা প্রথমে আধান ধরে নিচ্ছি কিউ, আর 2 কুলম্ব বাড়িয়েছে, তাহলে Q + 2/Q হলো। এবার দুদিক থেকে রুট করে দাও, দুদিক থেকে রুট করলে 11/10 ইকাল টু Q + 2/Q। ক্যালকুলেশন করো, কিউ এর মানটা চলে আসবে, দেখো এদিকে 11Q, এদিকে 10Q, 10 × 2 = 20, মানে 20 উত্তর হয়ে গেল। 20 কুলম্ব, 20 কুলম্ব মানে অপশন সিতে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। তাহলে অপশন সি উত্তর করে নাও। ওকে, এবার আসো কোশ্চেন নম্বর 14। এটাও ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেন করা আছে। একটা ক্যাটাগরি 2 টাইপের, ব্যাটারির সাহায্যে একটি বায়ুযুক্ত পাত ধারককে যুক্ত করা হলো। এই অবস্থায় ধারকের পাত দুটির মাঝে একটি পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম, একটি কে পরাবৈদ্যুতিক করে দিই, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম যদি প্রবেশ করানো হয়, তাহলে ধারকের আধান, ধারকত্ব, বিভবপ্রভেদ, শক্তির কি পরিবর্তন হবে, তার মধ্যে এখানে 4টে দিয়ে আছে। 4টের মধ্যে কোনটি সঠিক সেটি বলতে হবে। এদের পরিবর্তনগুলি কেমন সেটি কোনটি সঠিক এখানের মধ্যে ঠিক করে বলে নিতে হবে।
তাহলে একটা ব্যাটারির সঙ্গে যোগ করা হলো, ওকে। খেয়াল করে দেখো, যদি এরকম ব্যাটারির সঙ্গে যোগ করা আছে, এই অবস্থায় যদি আমরা কে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত একটা মাধ্যমকে ওখানে প্রবেশ করিয়ে দিই, তাহলেই কিন্তু সি এর মানটা বৃদ্ধি পাবে, সি বৃদ্ধি পাবে। কেন বলো তো? কেননা সি সমান কে এপসাইলন 0 আলফা বাই ডি। আচ্ছা, 14 উত্তর চলে এসেছে, আমরা জাজ করে শুধু একটু দেখে নিই। ধারকত্বটা বৃদ্ধি পাবে, ওকে। ধারকত্ব বৃদ্ধি পেল। এবার ধারকত্ব বৃদ্ধি পেল, কিন্তু ব্যাটারির সঙ্গে যোগ করা আছে। ব্যাটারির সঙ্গে যোগ করা আছে মানে বিভবটা একই থাকবে। ব্যাটারিটা তো আর খুলে নেওয়া হয়নি, তাহলে বিভবটা একই থাকবে, বিভব ভি একই থাকবে। হয়েছে? এবার যেহেতু ধারকত্ব বৃদ্ধি পেল, সে তখন তাহলে আরও বেশি আধান নেবে। সে তাহলে আরও বেশি আধান নেবে মানে কিউটা বাড়বে। বুঝে দেখো ঠিক বলছি কি না? কেননা কিউ সমান ভিসি, ভিটা একই আছে, সিটা বাড়ছে, সি বাড়ছে মানে কিউটাও বাড়ছে, তাহলে কিউটা বাড়বে। এই সূত্রটা হয়ে গেল। এবার দেখো শক্তিটার কী হবে? শক্তিটাও বাড়বে। কেন বলো তো? ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। এই সূত্রটা নেবো আমরা ব্যাখ্যা করার জন্য, এই সূত্রটা নেবো। এই কারণেই নেবো কি না, ভিটা কনস্ট্যান্ট আছে না, ভিটা একই আছে, তাহলে ভিটা যদি একই আমরা ভ্যারিজাজ করতে পারবো, এখান থেকে ইউ ভ্যারিজাজ সি করে উত্তরটা দিতে পারবো যে সিটা বাড়ছে যেহেতু ইউটা বাড়ছে। তাহলে এইবার দেখো যে সি বৃদ্ধি পাবে কোথায় কোথায় কীরকম আছে। আধান বৃদ্ধি পাবে, ধারকত্ব বৃদ্ধি পাবে। দেখো ঠিক বলেছে, আধান বৃদ্ধি পাবে, ধারকত্ব বৃদ্ধি পাবে, এই কথাটা ঠিক আছে। বিতে যাও, ধারকত্ব বৃদ্ধি পাবে, বিভব হ্রাস পাবে বলেছে আমরা কাটা। তার মানে তো এইটাও কাটা, চারটা ডিটাও কাটা হয়ে গেল। এবার 3 নম্বরটা সিটা দেখি, বিভব একই থাকবে, কথাটা ঠিক আছে। শক্তি বৃদ্ধি পাবে, কথাটা আবার ঠিক আছে। তাহলে এইটাও হলো। তাহলে এ আর সি দেখো, এই দুটো উত্তর সঠিক আসছে। তোমরা কয়েকজন পাঠিয়েছো, কারো একটু উল্টো পাল্টা হয়েছে, কারো আবার ঠিকও হয়েছে, অনেকেরই ঠিক হয়েছে। এ আর সি উত্তর হয়েছে, ওকে। এইবার আসো কোশ্চেন নাম্বার 15। একই ধরনের আধান ও একই তলমাত্রিক ঘনত্বের সিগমা দিয়ে দিয়েছে, দুটি সমান্তরাল পাতের মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ প্রাবল্য কত? এই কোশ্চেনটার উত্তর তোমরা দাও। আজকের লাস্ট কোশ্চেন এটাই, আজকের লাস্ট এমসিকিউ। এর পরদিন আমরা আবার পরের সেকেন্ড পার্ট করব, শুক্রবার রাত্রি 9:30-তে। আপাতত এই উত্তরটা দাও। পনেরোটার উত্তর এসেছে বি। 15টার উত্তর এখন পর্যন্ত উত্তর এসেছে বি। এবার দেখি আমরা কি হয়। হ্যাঁ, অনেকেই পাঠাচ্ছ বি। তাহলে যেহেতু উত্তর চলে এসেছে, আমরা এবার ব্যাখ্যাতে চলে আসি। কীরকম ব্যাপারটা দেখো, একই ধরনের আধান একই তলমাত্রিক ঘনত্বে দুটি সমান্তরাল পাত, একই ধরনের, তার মানে একই এরো প্লাস সিগমা। তোমরা যেটা মানে বুঝতে একটু ভুল করেছো, যাদের উত্তর এলো আমার কাছে তাদের বুঝতে ভুল হয়ে গেছে। এটা সমান্তরাল পাত ধারক ধরে নিয়েছো, তাই না? এটা সমান্তরাল পাত বলেছে, এটা পাত ধারক বলেনি। তাহলে যদি দুটো সমান্তরাল পাত হয়, এটা এখানকার প্রশ্নই নয়, এটা তড়িৎ ক্ষেত্রের প্রশ্ন, গসের সূত্র থেকে তড়িৎ ক্ষেত্রের প্রশ্ন। এবার এটা যদি প্লাস সিগমা, এটা যদি প্লাস সিগমা হয়, এর জন্য প্রাবল্যটা এইদিকে হবে, ওকে। এই দ্বিতীয় পাত্রের জন্য প্রাবল্যটা এইদিকে হবে, সমান মানের হবে আর বিপরীতমুখী হবে। তার মানে মোট প্রাবল্যটা হয়ে যাবে ই মাইনাস ই সমান 0, যেটা আছে অপশন সিতে। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল অপশন সি। তাড়াতাড়ির সময় একটু হয়ে যায়, কিন্তু খেয়াল করবে, আঙুল দিয়ে পড়বে যে তলমাত্রিক ঘনত্বের দুটি সমান্তরাল পাতের পাত ধারক বলেছে কি বলেনি, তাহলে আমরা সেই মতো ভাববো, আঙুল দিয়ে পড়বে, ওকে। তাহলে এই ভুলটা হবে না। যাই হোক, তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা সি। আর এর পরের দিন ধারকের
সমবায়, কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স, আর হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব আর এমসিকিউ করব। ধারকের সমবায় মানে তো জানো খুব ইম্পর্টেন্ট জায়গা, কম্পিটিশন পরীক্ষাতে বেশিরভাগ ওখান থেকে কোশ্চেনগুলো ওখান থেকে বেশিরভাগ আসে। তাহলে এটা পরদিন আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। তাহলে সবাইকে শুভরাত্রি।